উস্কে দিয়ে মানবাধিকারের উচ্চবাচ্য করছে যুক্তরাষ্ট্র, বলেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের সঙ্গে অংশীদারিত্বে নতুন সূচনার আশা। তাপপ্রবাহের মধ্যেই বিভিন্ন জেলায় বজ্রপাতে 11 জন নিহত। রাজধানী জুড়ে সুপেয় পানির হাহাকার, ময়লা ও দুর্গন্ধে ভরা ওয়াসার পানি। মানব সেবার আড়ালে প্রতারণা, আলোচিত মিল্টন সমাদ্দার 3 দিনের রিমান্ডে। মেটাল কয়েন প্রতারণায় 2 জনকে গ্রেফতার করেছে পিবিআই। এবং সাম্প্রতিক বছরগুলোতে 43 সাংবাদিক হামলা মামলার শিকার, বলছে টিআইবি। গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার আশ্বাস তথ্য প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনার সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। অতি বাম ডানদের সরকার উৎখাত চেষ্টায় জনগণ সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সফরে দেশটির সঙ্গে ফলপ্রসূ অংশীদারিত্বের নতুন যুগের সূচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার উপজেলা নির্বাচন প্রভাব মুক্ত রাখতে চেয়েছে জানিয়ে তিনি বলেন, যাদের ভোট করার সক্ষমতা নেই তারাই বর্জন করছে। বিস্তারিত নাসির উদ্দিনের রিপোর্টে। 24 এপ্রিল ব্যাংকক গমন করেন। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় সফর থাইল্যান্ডে। ইউএনএসক্যাপের 80তম অধিবেশনে যোগ দেয়া সহ সফরের আদ্যোপান্ত জানাতে গণভবনে এ সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে সরকার প্রধান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে থাই সরকারের কাছে সহযোগিতার আশ্বাস মিলেছে। সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে। রিফিউজি তাদের প্রত্যাবর্তনের বিষয়টা আমরা আলোচনা করেছি এবং যেহেতু থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন। এরপর ঘণ্টাব্যাপী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত দল। চক্রান্তকারীরা সরকার হটানোর চেষ্টা করলেও তাতে মানুষের সাড়া নেই। অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে? কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না, আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। উপজেলা নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী না হলেই ভালো হতো। হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেলো সবাই বর্জন করে কেন? কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই। যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়ে মানবাধিকার নিয়ে উচ্চবাচ্য করা মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন সরকার প্রধান। তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত। নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। নিত্যপণ্য নিয়ে অবৈধ মজুতদারদের কারসাজি সরকারের নজরে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটু দাম বাড়লেই বড় করে গণমাধ্যমে প্রচার করা ঠিক না। আন্দোলনের নামে যখন আপনি মানুষকে সম্পৃক্ত করতে পারেন না, তখন তো ষড়যন্ত্রটাই স্থান পায়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু তো চক্রান্ত হয়, চেষ্টা করা হয়। আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য এমপি আব্দুল হায়ের মৃত্যুতে শোক জানিয়ে সর্বসম্মতিক্রমে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এর আগে শোক প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকার দলের এমপিরা বক্তব্য রাখেন। পরে সংসদের বৈঠক রোববার বিকেল 5টা পর্যন্ত মুলতবি করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আব্দুল হায়ের মতো ত্যাগী নেতা আওয়ামী লীগে ছিল বলেই দেশের উন্নয়নে সফলতা আনা সম্ভব হয়েছে। সংসদ থেকে শুরু করে দ্বাদশ সংসদ পর্যন্ত সংসদেও তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা আরেকজন সংসদ সদস্য আমরা হারালাম। আমি আব্দুল হায়ের মৃত্যুতে
গভীর শোক জানাচ্ছি, তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে বেহেশত নসিব করুক সেই দোয়া করি। তীব্র তাপ প্রবাহে নাকাল জনজীবন। আবহাওয়া দপ্তর বলছে এই মুহূর্তে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, পাবনা এবং রাজশাহী জেলায় অতি তীব্র এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর দেশের অন্যান্য স্থানে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ঝড়ো বৃষ্টি ও বজ্র বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া দপ্তর বলছে এর আগে সারা দেশে কমতে শুরু করবে তাপমাত্রা। কুতুবদিয়াতে 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বান্দরবনে 4 মিলিমিটার, চট্টগ্রামে 4 মিলিমিটার, কক্সবাজারে 2 মিলিমিটার এবং সিলেট বিভাগেও বৃষ্টি হচ্ছে। এবং বর্তমান সময়ে ময়মনসিংহ বৃষ্টি শুরু হয়েছে, ময়মনসিংহের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হচ্ছে বর্তমানে। আপাতত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি না, তবে এখন পর্যন্ত যেরকম অবস্থা তাতে যেসব এলাকাতে বৃষ্টি হচ্ছে সেসব এলাকাতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই সময়ের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে এবং সেই সাথে সেই এলাকাগুলোর তাপমাত্রা সাময়িকভাবে কমে যেতে পারে। বজ্রপাতে চট্টগ্রাম বিভাগের 3 জেলা সহ সারা দেশে 11 জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে রাঙ্গামাটির 2 উপজেলায় 3 জন, কক্সবাজারের পেকুয়ায় 2 জন এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গায় 1 জনের মৃত্যু হয়েছে। রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকে এবং একই উপজেলার সাজেক ইউনিয়নের লুইনথিয়ান পাড়ায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে 2 লবণ চাষীর মৃত্যু হয়েছে। উপজেলার মগনামা ইউনিয়ন এবং রাজাখালী ইউনিয়নে তাদের মৃত্যু হয়। অন্যদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঝড়ো বাতাসে আম কুড়াতে গিয়ে ইয়াসিন আরাফাত নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আরও 5 জন বজ্রপাতে মারা গেছেন। অসহ্য গরমের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে সুপেয় পানি সংকট। ভাটারা, বাড্ডা, মালিবাগ সহ বিভিন্ন এলাকায় সুপেয় পানির অভাবে হাহাকার করছেন স্থানীয়রা। মাঝে মধ্যে ওয়াসার পানি মিললেও তা ময়লা এবং দুর্গন্ধযুক্ত বলে জানান তারা। এমন বাস্তবতায় পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে সবার। এমআর আসাদের রিপোর্ট। পূর্ব ভাটারার এ বাড়িতে পানির দেখা নেই ৩-৪ দিন ধরে। সারা বছর কষ্ট সহ্য করলেও তীব্র তাপপ্রবাহের মধ্যে পানির যন্ত্রণা যেন নরকতুল্য। গরমে অতিষ্ঠ হয়ে গোসলে যে একটু শান্তি মিলবে তারও জো নেই। পানির অভাবে বাড্ডা, মালিবাগ, ভাটারার স্থানীয় বাসিন্দারা সারা বছরই কষ্টে থাকেন, কিন্তু বৈশাখের এমন তপ্ত দিনগুলোতে ওয়াসার পাইপে পানির দেখা মেলে কখনো কখনো সপ্তাহেরও পর। নতুন বাজার ওয়াসার অনেক জানানো হয়েছে, ফিরে আরো উত্তর করে কি যে পাম্প বসানোর জায়গা দেন আমাকে, আমরা জায়গা দিবার যাম কি আর পাম্প বসানোর, হেরা করবো পানির ব্যবসা আর আমরা এই পাম্পের জায়গা। 3-4 দিন পরে এমন আছে পানি আসে না, আমরা রাত জায়গা বসে থাকি কখন জল আসবে, তখন জল ধরতে হইব, না হলে আমরা পরের দিন রান্না বান্না করতে পারি না, গোসল করতে পারি না। যাও বা পানি আসে সেটিও অনেক সময় নোংরা ও ব্যবহারের অযোগ্য বলে জানান স্থানীয়রা। দিনে কোনো সময় যদি আসে এই ময়লা পানি, একবারে পানির এমন ময়লা মানে গুয়ের গন্ধ আসে। পানিটা একবারে গোলা বাবা অনুপযোগী, খাওয়ার মতো না, গোসল করার মতো না। পানি কিনে বা ধার করেই কোনো রকম জীবন ধারণ করছেন স্থানীয় বাসিন্দারা। তবে এভাবে আর কতদিন? যার 5,000 টাকা আছে হ্যাঁ জমা দিতে পারে, আমার কাছে তো সবসময় 5,000 টাকা থাকে না। যদি আমরা জমা দিয়ে 1 ট্যাঙ্কি পানি আনবো, 1 ট্যাঙ্কি পানি থাকে অর্ধেক। এলাকার মানুষ এখন পানির জন্য চরম হাহাকার আছে। তীব্র তাপদাহর কারণে এখন মানুষ যে একটু স্বস্তিভাবে একটু গোসল করবে, পানি খাবে, সেটাও তারা ঠিকভাবে পারছে না। ওয়াসার পাইপলাইন ও পাম্পে সংস্কার শুরু করে দ্রুত সুপেয় পানির সংকট দূর করতে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা ভুক্তভোগীদের। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
মৃত্যু সনদ জালিয়াতি মামলায় মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে আদালত 3 দিন মঞ্জুর করেন। এর আগে বেলা 12:30টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্তের মাধ্যমে মিল্টনের সব অপকর্ম খুঁজে বের করার কথা বলেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় অভিযোগ পেলে মিল্টনের স্ত্রীকেও গ্রেপ্তার করার ইঙ্গিত দেন তিনি। মৃত্যু সনদ জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি করে। তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো, আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেটিকে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মুখোমুখি করবো। মেটাল কয়েনে 35 লাখ বিনিয়োগ করলেই পাওয়া যাবে শত কোটি টাকা, এমন প্রলোভনে ব্যবসায়ী রফিকুল ইসলামের প্রায় 4 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ প্রতারণায় জড়িত চক্রের কাজী ইউসুফ ও মানিক মোল্লা নামের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটির বাকি সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির আগারগাঁও কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এ সময় ভালো মতো খোঁজ খবর নিয়ে লোভনীয় প্রস্তাবে বিনিয়োগের পরামর্শও দেন। বিশ্বাস জন্মানোর জন্য তারা একবার চাঁদপুরে নিয়ে যায়, সেখানে একটি গ্লাস বক্সের ভিতরে একটি কয়েন দেখায়, লাইটের সামনে এটা রিফ্লেক্ট করে, উনি সরল বিশ্বাসে এটা বিশ্বাস স্থাপন করে। এরপর সেখান থেকে আসার পর তাকে বিভিন্ন ছল চাতুরি করে তার কাছ থেকে 30, 35, 50, 80 লক্ষ টাকা করে একাধারে 3 কোটি 80 লক্ষ টাকা নিয়ে যায় এবং পরবর্তীতে তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক জানান, সাম্প্রতিক বছরগুলোতে 23টি নির্যাতনের ঘটনা এবং 43 জন সাংবাদিক হামলা মামলার শিকার হয়েছেন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা শিরোনামে যৌথ আলোচনা সভার আয়োজন করে ইউনেস্কো, টিআইবি ও আর্টিকেল 19। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা সারা বিশ্বেই চ্যালেঞ্জের মুখে, আর পরিবেশ বিষয়ক সাংবাদিকতা আরো বেশি চ্যালেঞ্জিং। পরিবেশ বিপর্যয়ের জন্য, পরিবেশের ক্ষতির জন্য যারা রেসপন্সিবল, যারা এই কাজগুলি করেন, তারা ক্ষমতাশীল এবং সেই কারণেই তাদের এই সম্পর্কে কোনো স্টোরি করতে গেলে আমাদেরকে বিপদের মুখে পড়তে হয়। সভায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্রমবর্ধমান ভূমিদস্যুতা, উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করা, নগরায়নের নামে জবরদখল এখন স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে। পরিবেশ দূষণ বা পরিবেশের প্রতি আগ্রাসনের সংক্রান্ত বিষয়ে প্রতিবাদ করবে এবং সুরক্ষার জন্য আন্দোলন করবে, সেই যে পরিবেশটা দরকার সেটা কিন্তু ক্রমাগত সংকুচিত হচ্ছে। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতার নামে এর অপব্যবহার খুবই দুঃখজনক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, সেটাকে যেমন আমার অ্যাকাউন্টেবল করতে হবে, সেজন্য আমার আইন দরকার। একই সাথে এই আইনের অপব্যবহারের যারা অপচেষ্টা করবে তাদেরকেও আমরা যাতে সাজার আওতায় আনতে পারি সেটা নিয়ে চিন্তা করেন, এটা নিয়ে কথা বলেন। ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে ও বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজো আলোচনা সভায় অংশ নেন। Environmental journalists, I think you're facing this issue all of the time. শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাজারে ওঠানামা করছে স্বর্ণের দাম। গেল কয়েক মাসে যেমনি কমেছে আবার বেড়েছেও কয়েক দফায়। সবশেষ বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রতি ভরিতে 1878 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই নিয়ে টানা অষ্টমবারের মতো সোনার দাম কমালো বাজুস।
এবার দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম হবে 1,09,163 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী 8 মে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের 3 উপজেলায় চলছে প্রার্থীদের প্রচারণা। ভোটারদের মঞ্চে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু ভোট প্রত্যাশা ভোটারদের। আচরণ বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ময়মনসিংহ ব্যুরো প্রধান রুবায়েত বাপ্পির তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ জেলায় প্রথম ধাপে হচ্ছে হালুয়াঘাট, ধোবাওড়া ও ফুলপুর উপজেলায় নির্বাচন। 3 উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 14 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা 7,45,467 জন। নির্বাচনে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার কথা ভাবছেন ভোটাররা। যে উন্নয়নের কাজ করতে পারবে তাকে আমরা নির্বাচিত করব। রাস্তাঘাট করতে পারে আমরা এমন এক প্রার্থী, নতুন প্রার্থীকে বেছে নিতে চাই। প্রার্থী আমাদের মোটামুটি সকলেই ভালো, এদের নির্বাচন কনটেস্ট হবে। যোগ্য প্রার্থী থেকে আমরা যে উন্নয়ন কাজ করতে পারে তাকেই ভোট দিব। দিন যতই ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণা ও মিটিং মিছিলে ততই ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। সকল সেক্টরে ফুলপুরকে এগিয়ে নিয়ে যে আমরা বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আগামীর হালুয়াঘাট আলোকিত এবং ডিজিটাল হালুয়াঘাট গড়ার লক্ষ্যে এবং স্মার্ট হালুয়াঘাট গড়ার লক্ষ্যে আমাকে ভোট দিয়ে বিজয় করবেন। আমার হলো সবচেয়ে বড় প্রত্যাশা, সমাজে অবহেলিত নির্যাতিত নারীরা যে রয়েছে তাদের ক্ষমতায়ন করা। এদিকে নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা। আমরা ভোটারদেরকে আহ্বান জানাই, আপনারা অসম্মুখ পরিবেশে ভোট দেবেন, নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এখানে যদি কোনো প্রকার পেশি শক্তি অথবা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেব। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। উন্নত দেশের মতো কক্সবাজারের উখিয়ায় শিগগিরই উন্মুক্ত কারাগার তৈরির কাজ শুরু হবে বলে জাতীয় সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার কমিউনিটি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আদলে উন্মুক্ত কারাগার নির্মাণের জন্য কক্সবাজার জেলার উখিয়ায় 160 একর জমি বন্দোবস্ত পাওয়া গেছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি টেকসই উন্নয়নে সবাইকে যথাযথভাবে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী। বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স কলেজের আয়োজনে 3 সপ্তাহ ব্যাপী ক্যাপস্টোন কোর্সের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়া ফেলোদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দিলেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 3 দিনের ষষ্ঠ ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনকালে একথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক সহ বিভিন্ন দেশের গবেষকরা। দেশ পরিচালনায় সেনাবাহিনী সদা তৎপর বলেও জানান সেনাপ্রধান।
তৃষ্ণা নিবারণে আমরা আছি আপনার পাশে, এমন স্লোগানে চলমান কার্যক্রমের অংশ হিসেবে পানি ও খাবার সেলাইন বিতরণ করেছে আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ ও ঢাকা মহানগর উত্তর শাখা। বৃহস্পতিবার সকালে মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে শুরু করে 13 ও 14 নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানের মাধ্যমে শ্রমজীবীদের মাঝে এসব বিতরণ করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাল মামুন লাভলু। তাপ প্রবাহ যতদিন চলবে ততদিনই এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি। সাবেক অতিরিক্ত সচিব আজহারুল হক এবং সংগঠনের সহ সভাপতি রেজাউদ্দিন আহমেদ মজুমদার রাজীব এ সময় উপস্থিত ছিলেন। নরসিংদীতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, এতে খুশি কৃষকরা। এরই মধ্যে শুরু হয়েছে কাটা মাড়াই, যা চলবে পুরো মে মাস জুড়ে। এবছর জেলায় 56,540 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। নরসিংদী থেকে মাহবুবুর রহমানের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। কৃষি দপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে নরসিংদীতে 2,35,000 কৃষক বোরো ধানের আবাদ করেছেন। আবাদি জমির লক্ষ্যমাত্রা 56,510 হেক্টর ধরা হলেও 30 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। এতে 3.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। গত বছরের চেয়ে এবার ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের মধ্যেই ধান ঘরে তুলবেন তারা। দিনের আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা এই ফসলে অনেক লাভবান হব। আমরা এই বছর ধানের দাম বাজারও ভালো পেয়েছি। এক কানি খেতের ধান এবার আমরা 40 থেকে 35,000 টাকা বিক্রি করতে পারবো। এবার ধানের দর বালা 1,000 টাকা মন ধান। এবার স্থানীয় চাহিদা মিটিয়ে নরসিংদীর ধান বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় বলে জানায় কৃষি বিভাগ। বর্তমানে আমাদের যে মাটির অবস্থা তাতে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকলে আমাদের আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা আমাদের উৎপাদন অর্জন করতে পারব। এ মৌসুমের ধান থেকে 2,37,000 মেট্রিক টন চাল উৎপাদন হবে বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। যশোরে শার্শা রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব রেজিস্ট্রার না থাকায় চরম ভোগান্তিতে সেবা প্রার্থীরা। দিনের পর দিন দূর দূরান্ত থেকে আসা লোকজন জমি রেজিস্ট্রি না করতে পারায় সরকারও হারাচ্ছে রাজস্ব। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেনাপোল থেকে শিশির কুমার সরকারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2023 সাল থেকে যশোরের শার্শা উপজেলায় স্থায়ী কোনো সাব রেজিস্ট্রার নেই। মনিরামপুর উপজেলা সাব রেজিস্ট্রার মোস্তাক হোসেন একাই মনিরামপুর, ঝিকরগাছা ও শার্শার দায়িত্ব পালন করছেন। এ 3 অফিসে সপ্তাহে 3 থেকে 400 দলিল রেজিস্ট্রি হয়, যা একজন সাব রেজিস্ট্রারের পক্ষে সম্পাদন করা সম্ভব নয়। এছাড়া রেকর্ড ও নকল সরবরাহ সহ অন্যান্য কার্যক্রমও আটকে থাকে দিনের পর দিন। এ অবস্থায় দলিল লেখকরাও সেবাগ্রহীতাদের তোপের মুখে পড়েন। আমাদের ক্লায়েন্ট, আমাদের জনসাধারণের নিকট আমরা পৌঁছাতে পারতাম না যে অমুক দিন অফিস হবে, সেই হিসাবে আমরা অনেক ভোগান্তিতে আছি। আসছি আমি 3 সপ্তাহ ধরে আমার হচ্ছি, কিন্তু দলিল পাচ্ছি না। দীর্ঘদিন রেজিস্ট্রি অফিস চলে, তাই তো স্থায়ী সাব রেজিস্ট্রার পার্মানেন্ট নেই বিদায় এখন কাজ কাম খুবই কম। নির্দিষ্ট দিনে দলিল রেজিস্ট্রি না হওয়া এবং সাব রেজিস্ট্রার ছাড়া নকল না পাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। নকল তুলতে দিছি, এখন সাব রেজিস্ট্রার সই ছাড়া এখন নকল পাচ্ছি না। আমরা প্রত্যেক মাসে কোনো মাসে 4 দিন, কোনো মাসে 3 দিন আমাদের অফিস হয়, এতে করে আমরা হয়রানি হচ্ছে। আমাদের রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার না থাকাকালীনই লোকজন আসছে, ফিরে চলে যাচ্ছে, রেজিস্ট্রি হচ্ছে না। নতুন করে 35 জন সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ করে তারা যোগদান করলেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন জেলা রেজিস্ট্রার। ইতিমধ্যে 54 জন সাব রেজিস্ট্রার মাননীয় মন্ত্রী মহোদয় একান্ত প্রচেষ্টায় পিএসসি থেকে জয়েন করেছেন। তারা বিভিন্ন জেলাতে পদায়িত হয়েছেন এবং আরও 35 জন সাব রেজিস্ট্রার যোগদানের জন্য পাইপলাইনে আছেন। তারা আসলে যশোরের যে সমস্যার কথা আপনি বললেন, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। জনভোগান্তি বিবেচনায় দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন সেবা প্রত্যাশীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের চলচ্চিত্রের সোনালী অধ্যায় এখনো অতীত। করোনা মহামারীর পর এই শিল্পে ধস নামে।
বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আয়োজিত চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক গোল টেবিলে এসব কথা বলেন বক্তারা। সংগঠনটির সভাপতি রাজু আলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এছাড়াও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান সহ বিভিন্ন সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন। এ সময় সিনেপ্লেক্স ও সিনেমা হল বাড়ানোর দাবি সহ সিনেমার জন্য ভালো কাহিনীর দিকে নজর দেওয়ার অনুরোধ জানান বক্তারা। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মৃত্যুবরণকারী 8 বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে এসেছে। লাশবাহী কফিন সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত 14 ফেব্রুয়ারি ভোরে সাগরে ডুবে মারা যান 8 বাংলাদেশি। এদের মধ্যে সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব এবং কায়সার খলিফা মাদারীপুরের এবং রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপনের বাড়ি গোপালগঞ্জে। আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি এর মধ্যে ব্যাংক ইন্স্যুরেন্সের পার্টনারশিপে রাজধানীর গুলশানে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে বীমা ও ব্যাংকিং খাতে সহযোগিতা ও উদ্ভাবনের নতুন যুগের সূচনা করে। এতে আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরিফিন, তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান ও সিটি ব্যাংক এর চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার মোহাম্মদ আসানুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ শুক্রবার সন্ধ্যা 6টায় চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের আগে এই সিরিজে ভালো কিছু করার মধ্য দিয়ে দুদল নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চায়, যদিও একে অপরকে সহজভাবে নিচ্ছে না কোনো দল। আরও জানাচ্ছেন মুদাসির আলী। টি20তে জিম্বাবুয়ের সঙ্গে এ পর্যন্ত মোট 20 বার খেলেছে বাংলাদেশ দল। 13 জয়ের বিপরীতে টাইগারদের হার রয়েছে 7টিতে। তবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রতিপক্ষকে সহজভাবে নিতে নারাজ। প্রাক ম্যাচ সংবাদ সম্মেলনে জানান জিম্বাবুয়ের প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গির কথা। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি সিরিজটা তো সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজই হবে, কারণ তারাও অনেক ভালো দল। টি20 বিশ্বকাপ আগামী মাসেই। বাংলাদেশের একাদশ কেমন হতে পারে এই বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। বিশ্বকাপের আগে এই সিরিজ কতটা গুরুত্বপূর্ণ তা উঠে আসে তার কথাতেই। অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপে যাবে, সবাই যদি সুস্থ থাকে। ম্যাক্সিমাম, হ্যাঁ 2-1টা এদিক ওদিক হতে পারে, বাট 3-4টা পয়েন্টের দিকে ফোকাস থাকবে এভাবে আসলে বলা মুশকিল। কারণ আমি চাই আর ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে, প্রত্যেকটা জায়গাতে যেন আমরা ওয়েল প্রিপেয়ার হয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। এদিকে হারের তিক্ত অভিজ্ঞতা বেশি থাকলেও এবার জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে বলে জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আমি মনে করি না এটা সেরকম সিরিজ হবে যেটা আপনারা বলছেন। আমরা সঠিক মানসিকতা নিয়েই এখানে এসেছি এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। সুতরাং ইনশাআল্লাহ আমরা জয়ের জন্যই খেলব এবং বাংলাদেশও তাই খেলবে। সিরিজের প্রথম 3 ম্যাচ হবে চট্টগ্রামে, পরের 2টি হবে ঢাকার মিরপুরে। তবে চট্টগ্রাম পর্বে ঘোষিত টাইগার একাদশে নেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মুদাসির আলী, মোহনা সংবাদ। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়ে মানবাধিকারের উচ্চবাচ্য করছে যুক্তরাষ্ট্র, বলেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের সঙ্গে অংশীদারিত্বে নতুন সূচনার আশা। তাপপ্রবাহের মধ্যেই বিভিন্ন জেলায় বজ্রপাতে 11 জন নিহত। রাজধানী জুড়ে সুপেয় পানির হাহাকার, ময়লা ও দুর্গন্ধে ভরা ওয়াসার পানি।
মানব সেবার আড়ালে প্রতারণা, আলোচিত মিল্টন সমাদদার 3 দিনের রিমান্ডে। মেটাল কয়েন প্রতারণায় 2 জনকে গ্রেফতার করেছে পিবিআই। এবং সাম্প্রতিক বছরগুলোতে 43 সাংবাদিক হামলা মামলার শিকার, বলছে টিআইবি। গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার আশ্বাস তথ্য প্রতিমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।